ঘড়ির কাঁটায় ঠিক 11টা আমি চলে এসেছি ফেসবুক লাইভে। সবাইকে অ্যাচিভার সিটির তরফ থেকে সবাইকে অলওয়েজ ওয়েলকাম। তোমরা আস্তে আস্তে জয়েন্ট হয়ে যাও, ঠিক আছে? আমি রেলওয়ের ওপরে যে হিস্ট্রি ক্লাসটা রয়েছে সেটা সলিউশন পেপার নিয়ে সলিউশন করে দেবো, ঠিক আছে? তোমরা পেপারটা তোমাদের দেওয়া হয়েছে, কোশ্চেন পেপারটা আগেই আধা ঘন্টা আগেই তোমাদের পোস্ট করা হয়েছে, ঠিক আছে? তোমরা দেখে নাও যে কে কে কী কী কোশ্চেন পাচ্ছ। তারপর আমি এই 15টা কোশ্চেন নিয়ে ডিরেক্ট আলোচনায় আসছি এবং এর সলিউশনটা আমরা করছি। হ্যালো, গুড মর্নিং সমস্ত স্টুডেন্টকে যারা আমার ফেসবুক লাইভ দেখছো, এবং আবার ওয়েলকাম জানাচ্ছি তোমাদের অ্যাচিভার সিটির তরফ থেকে। আমার নাম সুমিত সাহা। রেলের ওপরে যে হিস্ট্রির 15টা কোশ্চেন কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে, আধা ঘন্টা আগে, তোমরা সেটাকে আশা করি কিছুটা সলিউশন করছো বা পরীক্ষা দিয়েছো, সেইগুলো সম্পর্কে আজকে আলোচনায় আসবো, ঠিক আছে? মোটামুটি আর কয়েকজন জয়েন্ট হয়ে যাক ফেসবুক লাইভে, তারপর আমরা স্টার্ট করছি। ঠিক ঘড়ির কাঁটা 11টা 2, সময় মতো একদম নেট 11টাতে ডট 11টাতে আমি হাজির ফেসবুক লাইভ নিয়ে, ঠিক আছে? তো 11টা 5 থেকে আমরা শুরু করছি। তোমরা জয়েন্ট হয়ে যাও, যারা যারা জয়েন্ট হবে একবারে জয়েন্ট হয়ে যাও। 11টা 5 থেকে আজকের যে সলিউশন পেপারটা দেওয়া হয়েছে, রেলের কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে, তারই সলিউশন নিয়ে আমি হাজির, ঠিক আছে? ঠিক কিছুক্ষণ বাদেই শুরু করতে চলেছি আমাদের লাইভ হিস্ট্রি ক্লাসটা। আজকে রেলের ওপরে স্পেশাল, রেলওয়ের ওপরে যে হিস্ট্রির সেট তৈরি করা হয়েছে, যার উপরে তোমরা অলরেডি পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে? তার উপরে আজকে তার সলিউশন স্টার্ট করছি আমরা, ঠিক আছে? আর একটু দাঁড়িয়ে যাও, আর 2 মিনিট দাঁড়িয়ে দাও, 11টা 5 থেকে আমরা শুরু করে দেবো। কিন্তু আমি 11টাতেই হাজির হয়েছি, তোমরা হয়তো পরীক্ষাটা দিচ্ছ, হ্যাঁ, ঠিক আছে? তোমরা একটু একটু বাদ থেকেই স্টার্ট করছি, ঠিক আছে? তোমরা আশা করি 15টা কোশ্চেন পেয়েছো। 15টা কোশ্চেন আধা ঘন্টা আগেই আমাদের অ্যাচিভার সিটি থেকে তোমাকে পোস্ট করে দেওয়া হয়েছে, এবং তার উপরে তোমরা অলরেডি পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে? রেলওয়ে আমাদের যেমন কোশ্চেন হয়, রেলওয়ে হিস্ট্রির যেখান থেকে যেমনভাবে কোশ্চেন আসে, ঠিক আছে, সেই মডার্ন হিস্ট্রি থেকে আমরা মেনলি কোশ্চেনটা করেছি তোমাদের, ঠিক আছে? তা তার উপরেই আমাদের ক্লাসটা চলছে। আর কিছুক্ষণ বাদেই মোটামুটি ফেসবুক লাইভে আমরা জয়েন্ট হচ্ছি। আস্তে আস্তে আমরা স্টার্ট করে দেবো আমাদের ফুল ক্লাসটা, ঠিক আছে? ঠিক 11টা বেজে 4 মিনিট, আর আর 1 মিনিট দেখছি। 1 মিনিটের পর থেকে আমরা স্টার্ট করে দেবো আমাদের হিস্ট্রির স্পেশাল, যে রেলওয়ে স্পেশাল যে ক্লাসটা আমরা করাচ্ছিলাম, অর্থাৎ হিস্ট্রির ওপরে 15টা কোশ্চেনের সলিউশন এবং সম্ভাব্য কোশ্চেন যেগুলো, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ফেসবুক লাইভে। অ্যাচিভার্সিটির তরফ থেকে সমস্ত যে সমস্ত স্টুডেন্টরা আমাদের এতভাবে সাপোর্ট করছো এবং যারা অলরেডি পরীক্ষা দিচ্ছ এবং যুক্ত রয়েছে অ্যাচিভার্সিটির সঙ্গে, তাদেরকে সবাইকে স্বাগত। এইভাবেই তোমরা যদি যুক্ত থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে তোমরা কোশ্চেন কিন্তু অনেক রকম সাজেশন ওয়াইজ কমন পাবে। কারণ আমাদের এখানে বেস্ট ফ্যাকাল্টিরা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে, এবং প্রত্যেক শনিবার রবিবার আমরা ফেসবুক লাইভে এক একটা পরীক্ষার সম্ভাব্য কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আমরা হাজির হই, ঠিক আছে?
তা ঠিক 11টা বেজে 5 মিনিট আমরা স্টার্ট করব আমাদের ফেসবুক লাইভ। ওয়েলকাম সবাইকে অ্যাচিভার্সিটির তরফ থেকে। আমি তোমাদের সঙ্গে সুমিত স্যার, যে হিস্ট্রি ক্লাসগুলো জানোই আমি কভার করে থাকি তোমাদের, ঠিক আছে? সেই হিস্ট্রির ওপরে আজকে আমি 15টা কোশ্চেন দিয়েছি তোমাদের, অলরেডি তোমরা পেয়েছো এবং অলরেডি পরীক্ষা দিয়েছো। সেই কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনায় চলে আসছি, ঠিক আছে? তা দেখো, হিস্ট্রিতে আমরা রেলওয়ের ওপরে যে কোশ্চেনটা পাই সেটা ম্যাক্সিমাম বা বেশিরভাগটাই কিন্তু মডার্ন হিস্ট্রির ওপরে আমরা জানি, এবং মডার্ন হিস্ট্রির যে সিলেবাসটা আমরা কভার করি রেলের জন্য তার সেটা হচ্ছে মেনলি কিন্তু 1757 অর্থাৎ 1757 থেকে 1947 সাল পর্যন্ত পুরো জিনিসটা। অর্থাৎ মডার্ন হিস্ট্রি বলতে কি বুঝি আমরা? মডার্ন হিস্ট্রি মানেটাই হচ্ছে ব্রিটিশদের সময় বা জাতীয়তাবাদের ইতিহাসটাই আমরা হচ্ছে মডার্ন হিস্ট্রি বলি, যার সিলেবাসটা কিন্তু শুরু হয় 1757 অর্থাৎ পলাশির ব্যাটেল থেকে এবং শেষ হয় 1947 সাল পর্যন্ত। এইটা খুব ভালো করে কিন্তু আমাদের রেলের পরীক্ষার জন্য ভালো করে পড়ে যেতে হবে। সেখান থেকে আমরা কিন্তু কোশ্চেন পাবো। তাই আজকে ফার্স্ট ডে রেলের ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে বা সম্ভাব্য কোশ্চেন হিসাবে আমি মডার্ন হিস্ট্রি থেকেই কোশ্চেন করেছি। কি কোশ্চেন করেছি সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি। তো ফার্স্ট কোশ্চেন যেটা দিয়েছি সেটা হচ্ছে, নিম্নলিখিত কে অসহযোগ আন্দোলনের বিরোধিতা করেছিলেন? নিম্নলিখিত কে অসহযোগ আন্দোলনের বিরোধিতা করেছেন? যদি এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার দিয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই অ্যান্সারটা পাঠাও। তাহলে কি বলা হয়েছে? 1 নম্বর বিপিনচন্দ্র পাল, 2 নম্বর বলা হয়েছে অ্যানি বেসান্ত, 3 নম্বরে বলা হয়েছে মোহাম্মদ আলী জিন্না, আর 4 নম্বরে বলা হয়েছে এদের মধ্যে সবাই। ঠিক আছে, তাহলে বিপিনচন্দ্র পাল, অ্যানি বেসান্ত, মোহাম্মদ আলী জিন্না আর 4 নম্বর অপশানে সকলেই। অর্থাৎ কোশ্চেনটা করা হয়েছে কি? কোশ্চেনটা করা হয়েছে অসহযোগ আন্দোলনের বিরোধিতা কে করেছিলেন? অসহযোগ আন্দোলনের বিরোধিতা কে করেছিলেন? আমরা জানি অসহযোগ আন্দোলন কিন্তু শুরু হয়েছিল 1920 সাল থেকে, যে এবং শেষ হয়েছিল 1922 সালে গিয়ে। এবং অসহযোগ আন্দোলনে মূল কথাটাই, যার জন্য অসহযোগ শুরু হয়েছিল, সেটা হচ্ছে গান্ধীজি বলেছিলেন যে যদি তার কথা অনুসারে বা তার পরিকল্পনা অনুসারে সমগ্র দেশবাসী একই পথে চলে তাহলে কিন্তু ভারতকে 1 বছরের মধ্যেই স্বাধীন করা সম্ভব হয়। তাই তিনি সমস্ত ভারতবাসীকে বুঝিয়েছিলেন যে ব্রিটিশরা ভারতে টিকে আছে কেন, কিসের জন্য তারা বসে রয়েছে। সেটা হচ্ছে যে ব্রিটিশরা ভারতে টিকে আছে মেনলি তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু রমরমিয়ে চলছে। অর্থাৎ বাণিজ্য যেখানে ভালো চলছে, পয়সা কড়ি যেখানে ইনকাম হচ্ছে, তাহলে সে কেন থাকবে না, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে ব্রিটিশরা কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো করছিল বলে, তারা ভারতবর্ষ থেকে কাঁচামাল সস্তায় পাচ্ছিল বলে তারা কিন্তু সেখানে বসবাস করত বা শাসন চালাচ্ছিল। তাই গান্ধীজির কথা অনুসারে যদি ব্রিটিশদের সঙ্গে সম্পূর্ণ রকম অসহযোগ, হ্যাঁ, তুহিন মণ্ডল বলেছে হচ্ছে জিন্না, আমি একটু কোশ্চেনটা নিয়ে অ্যান্সারটা নিয়ে একটুখানি বাদে আসছি। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে গান্ধীজি বলেছিলেন যে 1 বছর যদি তার কথা শোনা যায়, অর্থাৎ ব্রিটিশদের সঙ্গে সম্পূর্ণভাবে অসহযোগ নীতি, অর্থাৎ যারা সরকারি অফিস আদালত ইত্যাদিতে কাজ করছে তারা ছেড়ে দেবে, ঠিক আছে, ব্রিটিশদের পণ্য বয়কট করবে এবং দেশীয় বস্ত্রের প্রচলনটা করতে হবে ইত্যাদি কথাগুলোকে বলা হয়েছিল। সেই উদ্দেশ্যটাকে নিয়েই কিন্তু অসহযোগ আন্দোলনটা শুরু হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু গান্ধীজি এই কথাটাও বলেছিলেন যে অসহযোগ আন্দোলনটা যাতে অহিংসার পথে হয়। অর্থাৎ এই আন্দোলনটা পরিচালনা করতে গিয়ে তাদের ওপর বা মানুষদের ওপর অনেক বেশি কিন্তু বাধা বিপত্তি আসতে পারে, ঠিক আছে, অর্থাৎ তাদেরকে মারতে পারে, পিটতে পারে, কিন্তু সেটাকে সহ্য করতে হবে, এটা কিন্তু গান্ধীজি বলেছেন, ঠিক আছে। তা যাই হোক, অসহযোগ আন্দোলনকে সবাই সমর্থন করেছিলেন, মাত্র কয়েকজন সমর্থন করেনি, তার মধ্যে একজন আমাকে অ্যান্সার দিয়েছে, সেটা হচ্ছে জিন্না। কিন্তু অবশ্যই জিন্না রয়েছে, কিন্তু জিন্নার সঙ্গে সঙ্গে আরও 2জনের নাম বলতে হবে। একজনের নাম হচ্ছে বিপিন চন্দ্র পাল, আরেকজনের নাম হচ্ছে অ্যানি বেসান্ত। অর্থাৎ এখানে অ্যান্সারটা কিন্তু সকলেই, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। অর্থাৎ অসহযোগ আন্দোলনকে বিরোধিতা করেছিলেন কারা কারা? না, সকলেই করেছিলেন। অর্থাৎ বিপিন চন্দ্র পালও করেছিলেন, অ্যানি বেসান্ত করেছিলেন এবং মোহাম্মদ আলী জিন্নাও করেছিলেন, ঠিক আছে। তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা কি হচ্ছে? সকলেই, অর্থাৎ নাম্বার ডি। ক্লিয়ার? তাহলে অসহযোগ আন্দোলনের থেকে আর কি কোশ্চেন থাকতে পারে? অসহযোগ আন্দোলন থেকে থাকতে পারে কি? অসহযোগ আন্দোলন তোমার সময়, অসহযোগ আন্দোলনের সময় ভারতে কটি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল, এরকম কোশ্চেন আসতে পারে।
তা সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অসহযোগ আন্দোলনের সময় ভারতবর্ষে দুটি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। একটা 1920 সালে, যার নাম হচ্ছে জামিয়া মিল্লা ইসলামিয়া ইউনিভার্সিটি। জামিয়া মিল্লা ইসলামিয়া ইউনিভার্সিটি এটা তৈরি হচ্ছে, যার ফার্স্ট চ্যান্সেলর ছিলেন কিন্তু হাকিম আজমল খান। ঠিক আছে। আর কি 1921 সালে আমাদের পশ্চিমবঙ্গে একটা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, যেটাকে আমরা ভারতের ফার্স্ট ফ্রি ইউনিভার্সিটি হিসাবে চিহ্নিত করি। ফার্স্ট ফ্রি ইউনিভার্সিটি, কোনো রকম ব্রিটিশদের সহযোগিতা ছাড়াই, কোনো গ্র্যান্টেড রুপিস ছাড়াই ওই ব্যক্তিটি কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি তৈরি করেছিলেন, যাকে আমরা বলে থাকি হচ্ছে বিশ্বভারতী। ঠিক আছে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্বভারতী তৈরি করেছেন। হ্যাঁ তুহিন, তুমি ঠিক অ্যান্সার দিয়েছো, এবার অল হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে বোঝা গেল। আর কি আসতে পারে পরীক্ষায়, কেমন ধরনের কোশ্চেন আসতে পারে? ঠিক ওই বছরই অসহযোগ আন্দোলন চলাকালীন তিলক বিজি তোমার 1921 সাল নাগাদ একটা স্বরাজ্য ফান্ড তৈরি করা হয়েছিল। ঠিক আছে, স্বরাজ্য ফান্ড কত সালে তৈরি করা হয়েছিল সেক্ষেত্রে আমাদের কোশ্চেন আসতে পারে, তাহলে 1921 আমরা বলতে পারি। আর কি কোশ্চেন আসতে পারে, যে অসহযোগ আন্দোলন কে ড্রাফট তৈরি করেছিলেন, মানে খসড়া নির্মাণ করেছিলেন অসহযোগ আন্দোলনে? তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অসহযোগ আন্দোলনে যিনি খসড়া নির্মাতা ছিলেন তার নাম হচ্ছে চিত্তরঞ্জন দাস। ঠিক আছে। আর কি ধরনের আমাদের অসহযোগ আন্দোলন থেকে কোশ্চেন আসতে পারে, অসহযোগ আন্দোলনের কিছু গুরুত্বপূর্ণ মহিলাদের নাম। কারণ আমরা পরীক্ষায় দেখেছি যে অপশানে 4টে মহিলার নাম দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে বলবে যে কে এই আন্দোলনের মধ্যে যুক্ত ছিলেন বা যুক্ত ছিলেন না, এরকম কোশ্চেন থাকতে পারে। তাহলে বেশ কিছু ওমেন লিডারের নাম মাথায় রাখতে হবে অসহযোগ আন্দোলনের ক্ষেত্রে। সেটা কি না, তারা যেমন রয়েছে সরোজিনী নাইডু, বাসন্তী দেবী, উর্মিলা দেবী, হ্যাঁ, হেমপ্রভা মজুমদার, ঠিক আছে, জ্যোতির্ময়ী গাঙ্গুলি। এই সমস্ত মহিলারা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিলেন আমাদের অসহযোগ আন্দোলনের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল চেমসফোর্ডের সময়। ঠিক আছে, অসহযোগ আন্দোলন শেষ হয়েছিল রিডিংয়ের সময়। অর্থাৎ এরকমও কোশ্চেন থাকতে পারে যে অসহযোগ আন্দোলন কার সময় শুরু হয়েছিল, তাহলে সেই ক্ষেত্রে কি বলবো আমরা, লর্ড চেমসফোর্ডের সময় শুরু হয়েছিল। আর অসহযোগ আন্দোলন কার সময় শেষ হয়েছিল, আমাদের অ্যান্সার হবে কি, লর্ড রিডিংয়ের সময় শেষ হয়েছিল। এছাড়াও আরেক ধরনের কোশ্চেন আমরা দেখতে পাই অসহযোগ আন্দোলন থেকে, সেটা কি, চৌরি চৌরার ঘটনা কত সালে হয়েছিল। এখানে যদি চৌরি চৌরার ঘটনা আমরা দেখি, তাহলে পার্টিকুলার ডেটটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে চৌরি চৌরার ঘটনার ডেটটা কত না, 5 ফেব্রুয়ারি, অর্থাৎ 5ম ফেব্রুয়ারি 1922 সালে কিন্তু চৌরি চৌরা থানার ঘটনা ঘটেছিল। আমরা এর ঘটনাটাও জানি যে ব্রিটিশ পুলিশরা ওই আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করার ফলে আন্দোলনকারী যারা ছিলেন তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে যান এবং তারা কি চৌরি চৌরা থানায় আগুন জ্বালিয়ে দেয়। ফলে সরকারি হিসাব অনুসারে 29 জন পুলিশকর্মী মারা যায়, যার জন্য কিন্তু গান্ধীজি অসহযোগ আন্দোলনটাকে বন্ধ করে দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে আমি অসহযোগ আন্দোলন থেকে এতগুলো কোশ্চেন কিন্তু আলোচনা করলাম। অর্থাৎ একটা কোশ্চেন যদি আমরা ঠিকঠাক দেখি, তাহলে সেটার ভেতর থেকে আমরা একাধিক কোশ্চেন কিন্তু বার করে নিতে পারি। ক্লিয়ার? তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি দাঁড়ালো, ফার্স্ট কোশ্চেনটা আমাদের দাঁড়ালো নিম্নলিখিত কে অসহযোগ আন্দোলনের বিরোধিতা করেছিলেন। আমাদের অ্যান্সার দাঁড়ালো হচ্ছে তোমার সকলেই। অর্থাৎ আমার অপশানে দেওয়া ছিল বিপিন চন্দ্র পাল, আমাদের অপশানে দেওয়া ছিল অ্যানি বেসান্ট, আমাদের অপশানে দেওয়া ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। অর্থাৎ সকলেই কিন্তু অসহযোগ আন্দোলনের বিরোধিতা করেছিলেন। ক্লিয়ার? নেক্সট, এবার গুরুত্বপূর্ণ নেতা কে ছিলেন, খিলাফত আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা কে ছিলেন, অপশানটা আমি বলে দিই। তাহলে কে কে রয়েছেন, 1 নম্বর রয়েছে আলী ভ্রাতৃদ্বয়, মানে মোহাম্মদ আলী আর শওকত আলী, এরা দুজন ভাই ছিলেন, এই জন্য এদের একসঙ্গে বলা হয়ে থাকে আলী ভ্রাতৃদ্বয়। 1 নম্বর অপশানে দেওয়া রয়েছে। 2 নম্বর অপশান রয়েছে বিপিন চন্দ্র পাল, 3 নম্বর অপশান রয়েছে গান্ধীজি, আর 4 নম্বর অপশান রয়েছে চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, তাহলে খিলাফত আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা কে ছিলেন, যদি তোমরা কোশ্চেনটা পেরে থাকো তাহলে আমাকে তুমি টেক্সট করে তুমি অ্যান্সারটা দিতে পারো। তাহলে খিলাফত আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা কে ছিলেন, আলী ভ্রাতৃদ্বয় 1 নম্বর অপশান, 2 নম্বর হচ্ছে বিপিন চন্দ্র পাল, 3 নম্বর হচ্ছে গান্ধীজি, আর 4 নম্বর হচ্ছে চিত্তরঞ্জন দাস। তোমরা যদি কোশ্চেনটা পেরে থাকো তাহলে কিন্তু আমাকে অ্যান্সারটা দিয়ে দাও। তাহলে খিলাফত আন্দোলনের অ্যান্সার তমাল বলেছো, কিন্তু সেকেন্ড মানে বিপিন চন্দ্র পাল 2-এর এ বলছো। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, আলী ভ্রাতৃদ্বয়, এক্সিলেন্ট, তুমি ঠিক বলেছো তমাল। তাহলে তমালের অ্যান্সারটা ঠিক, যে খিলাফত আন্দোলনের একদম গুরুত্বপূর্ণ লিডার যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নাম মাথায় রাখতে হবে আলী ভ্রাতৃদ্বয়। এছাড়াও একাধিক লিডার রয়েছে, যেমন হচ্ছে তোমার নাম কি, মুসলিম লিডার, যেমন তোমার ধরে রাখো মোহাম্মদ আলী জিন্নাহ রয়েছেন, যেমন রয়েছেন তোমার বলতে পারো হচ্ছে, যার নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না, তবে কথা বলতে বলতে মনে চলে আসবে। যেমন ধরো
হাকিম আজমল খান এর নাম বলতে পারো, ঠিক আছে, এরা কিন্তু সবাই কিন্তু খিলাফত আন্দোলনকে সাপোর্ট করছেন। কিন্তু ইম্পর্টেন্ট লিডার যদি বলে থাকি তাহলে তার নামটা হবে কি, তার নাম হবে কিন্তু আলী ভাতৃদ্বয়। ক্লিয়ার? তা খিলাফত আন্দোলনটা কেন শুরু হয়েছিল একটু কারণটা আমি একটু বলে দিই। দেখো, প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন প্রথম বিশ্বযুদ্ধের পরে পরাজিত যারা বিজিত হয়েছিল তারা ঠিক করেছিল যে পরাজিত জায়গাগুলোকে তারা ভাগবাটোয়ারা করে নেবে। তার মধ্যেই একটা যে জায়গাটার কথা বলা হচ্ছে তার নাম হচ্ছে তুরস্ক। তা তুরস্ককে ভাগ করে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, এবং তুরস্কের যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড ছিলেন তার নাম হচ্ছে খলিফা। তা খলিফার মর্যাদা সামান্য হলেও বা তার মর্যাদা কিন্তু ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা ছিল। ফলে ভারতীয় মুসলিম সমাজ তথা সমস্ত মুসলিম সমাজ ঠিক করেছিল যাতে খলিফার মর্যাদাটাকে বাঁচানো যায়, তাই জন্য তারা খলিফাকে বাঁচানোর জন্য এই আন্দোলনটা কিন্তু জন্ম দিয়েছিল। তাহলেই সেই আন্দোলনটার নাম হয়েছিল খিলাফত আন্দোলন, অর্থাৎ খলিফা থেকে খিলাফত আন্দোলনের জন্ম হচ্ছে। ঠিক আছে? তা গান্ধীজি কিন্তু খিলাফতি কংগ্রেস তৈরি করছেন, অর্থাৎ খিলাফত আন্দোলনকারীদের একসঙ্গে পাওয়ার জন্য। এবং গান্ধীজি ঠিক করছেন বা সমস্ত লোককে বোঝাচ্ছেন যে এইভাবে ইন্ডিভিজুয়াল যদি আমরা আন্দোলন করে থাকি তাহলে কিন্তু কি হবে, যে না, এই আন্দোলনটা ভেঙে দিতে ইংরেজদের অনেক বেশি সহজসাধ্য হবে। তাই গান্ধীজি সমস্ত খিলাফতিদের একসঙ্গে আহ্বান করলেন যে বড় কোনো আন্দোলনে যাতে তারা সামিল হয়। সেই হিসাবে গান্ধীজি কি করলেন, গান্ধীজি খিলাফত আন্দোলনকে তার অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত করলেন। তাই অনেক জায়গায় অসহযোগ আন্দোলনের ক্ষেত্রে খিলাফতি অসহযোগী আন্দোলন হিসাবে সেটা কিন্তু আমরা দেখে থাকি। ঠিক আছে? এবং এটা মাথায় রাখতে হবে যে অসহযোগ আন্দোলনে কিন্তু গান্ধীজির প্রথম আন্দোলন যেখানে মুসলিম সমাজ কিন্তু অংশগ্রহণ করেছিল। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 3-তে চলে যাই। বলছে কোন কমিশনের রিপোর্টের ভিত্তিতে 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন প্রবর্তিত হয়েছিল? কোন কমিশনের রিপোর্টের ভিত্তিতে 1935 সালের ভারত শাসন আইন প্রবর্তিত হয়েছিল? এখানে আমরা অপশানে কি দিয়েছি? সাইমন কমিশন, অপশানে দেওয়া হয়েছে নেহেরু রিপোর্ট, অপশানে দেওয়া হয়েছে হান্টার কমিশন, আর অপশানে দেওয়া হয়েছে কি কোনোটি নয়। যদি কোশ্চেনটা পেরে থাকো আমাকে অ্যান্সারটা করো। কোন কমিশনের রিপোর্টের ভিত্তিতে 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট প্রবর্তিত হয়েছিল? অপশানে রয়েছে সাইমন কমিশন, অপশানে রয়েছে নেহেরু রিপোর্ট, অপশানে রয়েছে হান্টার কমিশন, এবং ওপরের সবগুলো এটা আমাকে বলা হয়েছে। তাহলে অ্যান্সার তমাল দিয়েছে হান্টার কমিশন। আর কেউ কি কোনো অ্যান্সার দেবে? তাহলে অ্যান্সার দিতে পারো। আর যদি আমি এই অ্যান্সারটাকে ডিরেক্ট বলতে চাই তাহলে মাথায় রাখতে হবে যে এই অ্যান্সারটা কিন্তু হবে সাইমন কমিশন, অর্থাৎ অ্যান্সার সাইমন কমিশন। কেন? সাইমন কমিশন যে রিপোর্টের উপরে ভারতে কাজ করতে এসেছিল সেটা একটা সংস্কারমূলক রিপোর্ট, অর্থাৎ সেটা 1919 সালে, ঠিক আছে, মন্টেগু চেমসফোর্ড রিফর্মস অ্যাক্ট, অর্থাৎ মন্টেগু চেমসফোর্ড রিফর্মস অ্যাক্ট, এটার উপরে কাজ করার জন্য কিন্তু স্যার জন সাইমন এবং তার 7 জন সদস্য, তুহিন এটা ঠিকঠাক হলো না, অ্যান্সারটা কিন্তু সাইমন কমিশনটা হবে। কেন হান্টার কমিশন হবে না আমি আলোচনা করে দিচ্ছি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে সেই রিপোর্টের ওপরে কাজ করার জন্য স্যার জন সাইমন 7 জন সদস্যর একটা গ্রুপ নিয়ে ভারতবর্ষে আসেন। তাই সাইমন কমিশনের মূল লক্ষ্য কী ছিল যদি কোশ্চেন করা হয় তাহলে মাথায় রাখতে হবে সাইমন কমিশনের মূল লক্ষ্যটা হলো কনস্টিটিউশনাল রিফর্মস, অর্থাৎ সংবিধান। হ্যাঁ, সাইমন কমিশন গো ব্যাক, ভুল করলাম, হ্যাঁ ওটা কোনো ব্যাপার নাই। তোমার এই জন্য কোশ্চেনটা খুব ভালো করে আগে বুঝতে হবে, ভালো করে অপশান দেখতে হবে, নাহলে এই সিলি মিস্টেকগুলো কিন্তু আমাদের হয়ে যায়। ঠিক আছে? তো কোনো ব্যাপার নয়, তুমি পরে কোশ্চেনগুলো ভালো করে শোনো। তা সেই ক্ষেত্রে সাইমন কমিশন 7 জন সদস্যর দল নিয়ে ভারতে আসে, কিন্তু ওই 7 জন কমিটির মধ্যে কোনো ভারতীয় মেম্বার ছিল না। ঠিক আছে? তাই জন্য কিন্তু সাইমনকে বলা হয় সাইমন গো ব্যাক, সাইমন তুমি ফিরে যাও। ঠিক আছে? তা সাইমন যখন গো ব্যাক হয়ে যাচ্ছে, সাইমন যখন ফিরে যাচ্ছেন, তখন সাইমন কমিশন ওইখানে কি একটা রিপোর্ট পাস করছে, এবং সেই রিপোর্টের উপরে বেস করে পরবর্তীকালে 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট প্রবর্তিত হচ্ছে, যেখানে ফেডারেল গভর্নমেন্টের কথা উল্লেখ করা হয়েছে। বোঝা গেল? তাহলে সাইমন কমিশন পড়ার সময় 3টে জিনিস মাথায় রাখবে। 1919 রিপোর্টের উপরে কাজ করার জন্য 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে। ক্লিয়ার? আর কি হচ্ছে না, সাইমন কমিশনের রিপোর্টের উপরে বেস করে অন দ্য বেসিস রিপোর্ট অফ সাইমন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ওয়াজ পাসড।
ঠিক আছে, তাহলে সাইমন কমিশনের রিপোর্টের উপরে বেস করে 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস করা হয়েছিল। ক্লিয়ার? তো সাইমন কমিশন থেকে একাধিক কোশ্চেন আসতে পারে, যেমন কি সাইমন কমিশন কেন গঠন করা হয়েছিল, তাহলে মেন অবজেক্টিভটা কী ছিল? তাহলে তুমি বলবে সাইমন কমিশনের মেন অবজেক্টিভটা হলো কনস্টিটিউশনাল রিফর্মস, সংবিধান সংস্কারের জন্য। ক্লিয়ার? আর কি কোশ্চেন আসতে পারে? সাইমন কমিশন কত সালে গঠিত হয়েছিল? তাহলে সাইমন কমিশন বিল্ড বা গঠিত হয়েছিল যদি বলি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হবে 1927 সালে। এবং সাইমন কমিশন ভিজিটেড ইন ইন্ডিয়া, এই কোশ্চেনটা কিন্তু খুব ভুল হয়, তোমাদের মাথায় রাখবে। তাহলে সাইমন কমিশন কবে ভিজিট করছে ভারতে? তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা হবে 1928 সালে বোম্বেতে। ক্লিয়ার? তাহলে গঠিত হচ্ছে 27-এ, আর ভারতে আসছে 28-এ। নেক্সট কি কোশ্চেন হতে পারে? সাইমন কমিশনের আরেকটি নাম কি? সাইমন কমিশনের আরেকটি নাম হচ্ছে তোমার অল হোয়াইট কমিটি, কারণ এই কমিশনের সমস্ত মেম্বার কিন্তু সাদা চামড়ার ছিল, ব্রিটিশ ছিল, তাই এদেরকে অল হোয়াইট কমিশন বলা হয়ে থাকে। আর কি কোশ্চেন হতে পারে? সাইমন কমিশনের প্রধান বক্তা কে ছিলেন? তাহলে সাইমন কমিশনের যিনি প্রধান ছিলেন তার নাম স্যার জন সাইমন। আর কি কোশ্চেন হতে পারে? সাইমন কমিশনকে প্রোটেস্ট করতে গিয়ে কে মারা যাচ্ছেন, অর্থাৎ কোন বিখ্যাত নেতা মারা যাচ্ছেন? তাহলে তার নামটা কি হবে? তোমার লালা লাজপত রায় মারা যাচ্ছেন। সাইমন কমিশনের কাজকে, অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য কোন কমিশন গঠিত হয়েছিল বা কোন রিপোর্ট গঠিত হয়েছিল, এরকম একটা কোশ্চেন আসতে পারে। তাহলে সেক্ষেত্রে মাথায় রাখবে নেহেরু রিপোর্ট, অর্থাৎ সাইমন কমিশনের পরে গঠিত হচ্ছে নেহেরু রিপোর্ট, যেটা মতিলাল নেহেরু কিন্তু তৈরি করছেন। অর্থাৎ এইখানে বলা হয়েছিল কি, এই নেহেরু রিপোর্টে কি বলা হয়েছে না, নেহেরু রিপোর্টে বলা হয়েছে যে সেন্ট্রাল এবং প্রভিন্সেস, অর্থাৎ কেন্দ্রীয় এবং প্রদেশগুলোতে একজন রেসপন্সিবল গভর্নমেন্ট দরকার। কিন্তু মাথায় রাখতে হবে এই নেহেরু রিপোর্টে কিন্তু কখনো বলা হয়নি পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, এই কথাটা কিন্তু একবারও উচ্চারণ করা হয়নি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের সাইমন কমিশনের উপরে একাধিক কোশ্চেন। নেক্সট পরের কোশ্চেনে চলে যাই। বলছে স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতাকে, একদমই সোজা কোশ্চেন। তো স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতাকে, কিন্তু কোশ্চেনটা খুব ভুল হয়। কি কি আছে অপশানে? 1 নম্বর অপশান দিয়েছি আমি চিত্তরঞ্জন দাস, সেকেন্ড দিয়েছি মতিলাল নেহেরু, 3 নম্বর দিয়েছি ক অ্যান্ড খ মানে এ অ্যান্ড বি বোথ, আর 4 নম্বর দিয়েছি আমি গান্ধীজি। স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতাকে তোমরা অ্যান্সারটা দিয়ে দিতে পারো। স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতাকে চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, 3 নম্বর হচ্ছে 1 এবং 2 বোথ, আর সবার লাস্ট হচ্ছে গান্ধীজি। অ্যান্সারটা দিয়ে দাও, অ্যান্সারটা পারবে, সবাই পারবে আশা করি। স্বরাজ্য দল প্রতিষ্ঠাতাকে তমাল 4 নম্বরেরটা এ বলেছ। আচ্ছা, আর কেউ কিছু বলবে? তুহিন কিছু বলবে? তাহলে বলতে পারো। তুহিন যদি বলতে চাও বলতে পারো, বা আদার্স যারা যারা ফেসবুক লাইভ দেখছো তারাও যদি বলতে চাও তাহলে বলতে পারো। স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতাকে অপশান চিত্তরঞ্জন দাস, অপশান মতিলাল নেহেরু, 3 নম্বর হচ্ছে ক অ্যান্ড খ মানে চিত্তরঞ্জন দাস মতিলাল নেহেরু বোথ, আর অ্যান্সার হচ্ছে গান্ধীজি। তাহলে তমালের অ্যান্সারটা যদি ধরি, তাহলে তমাল একজন কারেক্ট অ্যান্সার দিয়েছে, একদম ঠিক কথা, চিত্তরঞ্জন দাস হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? মাথা থাকবে। তাহলে স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতাকে চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, তাহলে স্বরাজ্য দল কেন গঠিত হলো সেটা সম্পর্কে একটু বলি। 1922 সালে গয়াতে জাতীয় কংগ্রেসের একটা অধিবেশন হয়েছিল। সেই অধিবেশনে 2 জন অ্যাডভোকেট জাতীয় কংগ্রেসের ভরা সভায় একটাই প্রশ্ন উত্থাপন করেছিল। তাতে তারা বলেছিলেন যে কংগ্রেস যেই পথে বা যে মোটিভ নিয়ে লড়াই করছে, সেই মোটিভ দিয়ে আদৌ ভারতের কি স্বাধীনতা পাওয়া যাবে? এই কথাটা শুনে বাকি পুরনোপন্থী কংগ্রেসি দলের সদস্যরা ওই 2 জন অ্যাডভোকেটকে কংগ্রেস বিরুদ্ধ আচরণ করছে বলে মত প্রকাশ করে এবং তাদেরকে কংগ্রেস থেকে চলে যাওয়ার অনুরোধ জানান। এই অবস্থাতে ওই 2 জন অ্যাডভোকেট ঠিক করেন যে তাদের উদ্দেশ্যটাকে বাস্তবায়িত তিনি করবেন। সেই উদ্দেশ্যটাকে বাস্তবায়িত করার জন্যই 1923 সালের ফার্স্ট জানুয়ারি তারা কিন্তু স্বরাজ্য দল গঠন করলেন এবং তাদের উদ্দেশ্যটাকে সফল করার চেষ্টা করলেন। অর্থাৎ তাদের উদ্দেশ্যটা কী ছিল? তাদের উদ্দেশ্য এটাই ছিল যে সরাসরি লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে প্রবেশ করে সরকারের বিরুদ্ধচারণ করা। ঠিক আছে, টু এন্টার দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড ব্রেক দ্য গভর্নমেন্ট উইদিন। তাহলে দ্য অবজেক্ট অফ স্বরাজ্য পার্টি যদি বলি, তাহলে আমাদের অ্যান্সারটা কী হচ্ছে? টু এন্টার দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড ব্রেক দ্য গভর্নমেন্ট উইদিন। ঠিক আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে প্রবেশ করে সরাসরি সরকারের বিরুদ্ধচারণ করা এই স্বরাজ্য দলের কিন্তু মূল উদ্দেশ্য, এবং তারাও সেটা করেছে। এবং পরবর্তীকালে স্বরাজ্য পার্টি আমরা দেখেছি যে তারা কিন্তু ভোটেও দাঁড়িয়েছে এবং তারা অ্যাবসলিউট কিন্তু মেজরিটিও পাচ্ছে। কোথায় না? সেন্ট্রাল প্রভিন্সেস থেকে। তাহলে স্বরাজ্য পার্টি সেন্ট্রাল প্রভিন্সেসে তারা কিন্তু সব থেকে বেশি অ্যাবসলিউট মেজরিটি পাচ্ছে।
ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সারটা কি হলো? চিত্তরঞ্জন দাস। মতিলাল নেহেরু কেন হলো না? কারণ মতিলাল নেহেরু হলেন স্বরাজ্য পার্টির সেক্রেটারি হিসাবে। তাহলে ফাউন্ডার বললে অবশ্যই মাথায় রাখবে চিত্তরঞ্জন দাস, আর সেক্রেটারি যদি বলি তাহলে সেক্ষেত্রে মাথায় রাখবে হচ্ছে তোমার মতিলাল নেহেরু। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে 1923 সাল আরেকটার জন্য ইম্পর্টেন্ট, একটু বলে দিই। 1923 সালে যখন আমি স্বরাজ্য পার্টি পড়ছি, তাহলে 1923 সালের সঙ্গে সঙ্গে আরেকটা কোশ্চেন আমরা পড়বো না কেন? তাহলে সেই কোশ্চেনটা কি রয়েছে না, সেই কোশ্চেনটা হচ্ছে 1923 সালে আমরা দেখেছি যে সিঙ্গেরা ভেলু চেট্টিয়ারের দ্বারা ফার্স্ট মে ডে অবজার্ভ করা হচ্ছে। তাহলে ভারতে প্রথম মে ডে কে চালু করছেন? তার নাম সিঙ্গেরা ভেলু চেট্টিয়ার। কত সালে চালু করছেন? 1923 সালে। তাহলে ফার্স্ট মে ডে ওয়াজ অবজার্ভড বাই সিঙ্গেরা ভেলু চেট্টিয়ার ইন 1923। তাহলে 1923 সাল থেকে দুটো কোশ্চেন পড়ে নেবে, একটা হচ্ছে তোমার স্বরাজ্য পার্টি, আর একটা হচ্ছে ফার্স্ট মে ডে। ক্লিয়ার, বোঝানো গেল? নেক্সট পরের কোশ্চেনে আসি। বলছে ডান্ডি অভিযান, অত্যাধিক সোজা কোশ্চেন। ডান্ডি অভিযান কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? ডান্ডি মার্চ কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? অপশান: ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, আর চম্পারণ সত্যাগ্রহ। তোমরা যারা যারা দেখছো ফেসবুক লাইভ তারা সরাসরি আমাকে অ্যান্সার করতে পারো। ডান্ডি অভিযান কার সঙ্গে যুক্ত? 1 নম্বর ভারত ছাড়ো আন্দোলন, 2 আইন অমান্য আন্দোলন, 3 নম্বর হচ্ছে অসহযোগ আন্দোলন, আর চম্পারণ আন্দোলন। তোমার একটু গন্ডগোল হয়ে গেল তো। ঠিক আছে, অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত নয়, ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত নয়, অ্যান্সার কিন্তু আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত। ক্লিয়ার? আইন অমান্য আন্দোলনের সঙ্গে ডান্ডি অভিযান যুক্ত। ঠিক আছে, এটার ইংলিশ নামটা কি রয়েছে? এদের কিছু কিছু ইংলিশ টার্ম রয়েছে, যেমন অসহযোগ আন্দোলনকে আমরা ইংরেজিতে কি বলে থাকি? যে নন কোঅপারেশন মুভমেন্ট। ঠিক আছে, আইন অমান্য আন্দোলনকে ইংরেজিতে কি বলে থাকি? সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। ঠিক আছে, ভারত ছাড়ো আন্দোলনকে আমরা ইংরেজিতে কি বলে থাকি? না কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তাহলে সেক্ষেত্রে অসহযোগ আন্দোলন এটা কারেক্ট অ্যান্সার হলো না, আমাদের অ্যান্সারটা হলো আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন কত সালে শুরু হয়েছিল? 1930 সাল থেকে শুরু হয়েছিল, 1934 সাল পর্যন্ত আইন অমান্য আন্দোলন চলেছিল। ঠিক আছে, কার সময় শুরু হয়েছে? আরউইনের সময় শুরু হয়েছে। ঠিক আছে, এবং কার সময় শেষ হয়েছে? ওয়েলিংটনের সময় এটা শেষ হয়েছে। এই আইন অমান্য আন্দোলনের মেল ফান্ডাটা কি, কেন শুরু করা হয়েছিল? আগে দর্শনা বলে একটা জায়গা ছিল যেখানে মানুষরা বা গ্রাম্য মানুষরা সমুদ্রের জল শুকিয়ে তারা লবণ তৈরি করতো এবং সেগুলোকে বিক্রি করে উপার্জন করতো। তা ব্রিটিশ পুলিশরা কি করেছিলেন বা ব্রিটিশ গভর্নমেন্ট কি করেছিলেন? লবণের উপরে ট্যাক্স চাপিয়েছিলেন। তাই গান্ধীজি ওই লবণকে কেন্দ্র করে প্রথম এই আন্দোলনটা জন্ম দিলেন। এই আন্দোলনটির প্রথম নাম যেটা ছিল তার নাম ছিল হচ্ছে দর্শনা সত্যাগ্রহ, এবং পরবর্তীকালে তিনি 11 দফা আইন কিন্তু বা 11 দফা তত্ত্ব কিন্তু উত্থাপন করেছিলেন। ঠিক আছে, তার কাছে এবং ব্রিটিশদের কাছে তিনি উত্থাপন করেছিলেন যে 11 দফা কথা তিনি বলেছিলেন, কিন্তু ব্রিটিশরা সেই 11 দফা কথা তার মানতে চাননি। ফলে কিন্তু তিনি ঠিক করেছিলেন আইন আন্দোলন করবেন, এবং সেটাও আইন অমান্য নাম দিই। তাই দর্শনা সত্যাগ্রহ যা, আইন অমান্য আন্দোলন কিন্তু সেম, অ্যাজ ইউজুয়াল সেম, মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার আমাকে বলতে হবে যে এই ডান্ডি অভিযান কবে থেকে শুরু হয়েছিল? 12ই মার্চ থেকে 5ই এপ্রিল 1930 সালে। কোথা থেকে কত দূর হয়েছিল ডান্ডি অভিযান? এই ডান্ডি অভিযান হয়েছিল তোমার সবরমতী আশ্রম থেকে সি বিচ অফ গুজরাট, আবার তিনি ব্যাক করেছিলেন। কতজন সদস্যকে নিয়ে? 78 জন সদস্যকে নিয়ে তিনি শুরু করেছিলেন, এবং যখন তিনি ফিরে আসছেন তখন বলা হয় বা শোনা যায় যে তার সদস্যের সংখ্যা কিন্তু 1 লক্ষের ওপরে গিয়ে পৌঁছেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অসহযোগ আইন অমান্য আন্দোলন। ক্লিয়ার? তা আরেকটা কথা বলে দিই, মাথায় রাখবে আইন অমান্য আন্দোলনে কিন্তু গান্ধী স্বরাজের প্রস্তাবটা রেখেছিলেন। ঠিক আছে, তাহলে গান্ধীজি প্রথম কোন আন্দোলনে স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার প্রস্তাব রাখছেন? তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হচ্ছে আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। নেক্সট পরের কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কে নির্মাণ করেছিলেন? খুব ভালো কোশ্চেন। ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কে নির্মাণ করেছিলেন? কী হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে অপশানে রয়েছে চিত্তরঞ্জন দাস, অপশানে রয়েছে মতিলাল নেহেরু, অপশানে রয়েছে গান্ধীজি, আর অপশানে রয়েছে জওহরলাল নেহেরু। অপশানে রয়েছে চিত্তরঞ্জন দাস, অপশানে রয়েছে মতিলাল নেহেরু, অপশানে রয়েছে গান্ধীজি, আর অপশানে রয়েছে জওহরলাল নেহেরু। তাহলে ভারত ছাড়ো আন্দোলনের খসড়া নির্মাতা কে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তোমরা আমাকে অ্যান্সার দিতে পারো, তমাল দিতে পারো, অ্যান্সারটা কী হতে পারে? ভারত ছাড়ো আন্দোলনের
খসড়াকে নির্মাণ করেছিলেন? চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু, গান্ধীজি আর জওহরলাল নেহরু। অ্যান্সারটা আমি ডিরেক্টে চলে আসি, তাহলে এর অ্যান্সারটা হবে কিন্তু JL নেহরু, জওহরলাল নেহরু। ঠিক আছে, তাহলে ভারত ছাড়ো আন্দোলনটা আরেকটি নাম আছে। ভারত ছাড়ো আন্দোলনে কি বলা হয়েছে, মূল মোটিভটা কি? ভারত থেকে ব্রিটিশরা যাতে চলে যায়, অর্থাৎ পুরোপুরি ভারতবর্ষের স্বাধীনতা দাবি করছে এই ভারত ছাড়ো আন্দোলন। ঠিক আছে, এই আন্দোলনের খসড়া যিনি নির্মাণ করেছিলেন তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে জওহরলাল নেহরু। এই ভারত ছাড়ো আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কংগ্রেসের ওয়ার্ধা অধিবেশনে, অর্থাৎ ওয়ার্ধা মানে হচ্ছে বোম্বে অধিবেশনে এই আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঠিক আছে, এই আন্দোলনটি যেহেতু আগস্ট মাসে সংগঠিত হয়েছিল, এই জন্য এটাকে বলা হয়ে থাকে আগস্ট মুভমেন্ট বা আগস্ট আন্দোলন। ক্লিয়ার? নেক্সট 7 নম্বর কোশ্চেনে আসি। 7 নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে? জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশানে কি দেওয়া রয়েছে? সরোজিনী নাইডু, 2 নম্বরে রয়েছে অ্যানি বেসান্ত, 3 নম্বরে রয়েছে নীলি সেনগুপ্তা, আর 4 নম্বর অপশানে রয়েছে বাসন্তী দেবী। বাসন্তী দেবী। অ্যান্সার কি হবে বলে দাও? তাহলে কোশ্চেনটা কি হলো? জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশানে রয়েছে সরোজিনী নাইডু, অপশানে রয়েছে অ্যানি বেসান্ত, অপশানে রয়েছে নীলি সেনগুপ্তা, অপশানে রয়েছে বাসন্তী দেবী। ক্লিয়ার? তাহলে ডিরেক্ট অ্যান্সারটাতে আমি চলে আসি। তাহলে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হলেন অ্যানি বেসান্ত। তাহলে অ্যানি বেসান্ত ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ INC অর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস, এই জাতীয় কংগ্রেসের 3 জন মহিলা সভাপতি ছিলেন। কে কে? প্রথম যিনি মহিলা সভাপতি হয়েছিলেন 1917 সালে, তার নাম হচ্ছেন অ্যানি বেসান্ত। ক্লিয়ার? 1925 সালে যিনি হচ্ছেন তার নাম হচ্ছে সরোজিনী নাইডু, আর 1933 সালে যিনি হচ্ছেন তার নাম নীলি সেনগুপ্ত। তাই পরীক্ষার এই 3টে নাম থেকে 3 ধরনের কোশ্চেন হয়। কি কি কোশ্চেন? অ্যানি বেসান্ত থেকে কোশ্চেন হয়ে থাকে ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ INC, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? আমরা বললাম অ্যানি বেসান্ত, কলকাতা অধিবেশনে হয়েছিলেন। সরোজিনী নাইডু থেকে বলা হয়ে থাকে, সরোজিনী নাইডু হলেন ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান প্রেসিডেন্ট অফ INC, প্রথম ভারতীয় মহিলা সভাপতির নাম কি? যদি কোশ্চেন আসে তাহলে আমরা বলবো সরোজিনী নাইডু। তিনি হয়েছিলেন কানপুর জাতীয় কংগ্রেসের অধিবেশন থেকে। আর 1933 সালে কলকাতা অধিবেশন থেকে নীলি সেনগুপ্ত নির্বাচিত হয়েছিলেন। আর নীলি সেনগুপ্ত হলেন প্রথম বাঙালি মহিলা সভাপতি, ফার্স্ট বেঙ্গলি ওম্যান প্রেসিডেন্ট। মাথায় থাকবে। তাহলে সেক্ষেত্রে কী কী বললাম? অ্যানি বেসান্ত ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ INC। ঠিক আছে, তিনি নিউ ইন্ডিয়া আর কমনওয়েলথ এই দুটো জার্নাল পাবলিশ করছেন। ঠিক আছে, দেন যিনি এসেছিলেন তার নাম সরোজিনী নাইডু 1925 সালে। ঠিক আছে, তিনি তার পরে যিনি এসেছেন 1933 সালে যিনি আসছেন তার নাম হচ্ছে তোমার নীলি সেনগুপ্তা। নীলি সেনগুপ্ত হচ্ছেন কি না ফার্স্ট বেঙ্গলি ওমেন প্রেসিডেন্ট অফ INC, প্রথম বাঙালি মহিলা সভাপতি। ক্লিয়ার বোঝাতে পারলাম? নেক্সট পরের কোশ্চেনে চলে আসি। বলছে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে শুরু হয়েছিল? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে শুরু হয়েছিল? একদমই সোজা কোশ্চেন। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে শুরু হয়েছিল? আমাদের অ্যান্সার আমি দিয়েছি অপশানগুলো। প্রথমটা হচ্ছে 1885, তারপরে 1886, 1884, 1887। ঠিক আছে, 1885, 1884, 1886, 1887। 1885, 1884, 1886, 1887 এর মধ্যে কোন সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করেছিল? আমাকে অ্যান্সার দাও, কোশ্চেনটার অ্যান্সার দাও। এটা খুব সোজা কোশ্চেন। যারা ফেসবুক লাইভ আমার দেখছো, ঠিক আছে, যারা অ্যাচিভার সিটিকে সাপোর্ট করে আসছো, অ্যাচিভার সিটির প্রত্যেকটা লাইভ ক্লাস দেখছো, ঠিক আছে, তাদের মধ্যে যারা রয়েছে এখানে বা নতুন যারা লাইভ ক্লাস দেখছি আমরা অ্যাচিভার সিটির তরফ থেকে, সবার কাছে কোশ্চেনটা আমি রাখছি যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে হয়েছিল? অ্যান্সার ভেরি গুড শান্তনু, এক্সিলেন্ট, ঠিক বলেছ, 1885 সালে হয়েছিল। ঠিক কথা, 1885 সালে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল। কিন্তু যদি আমরা এর আগে দেখি তাহলে জাতীয় কংগ্রেস কিন্তু হবার কথা ছিল 1884 সালে। ঠিক আছে, অর্থাৎ জাতীয় কংগ্রেস গঠিত হয়েছিল কেন?
1857 সালের পর থেকে, অর্থাৎ সিপাহী বিদ্রোহের পর থেকে আমরা দেখেছিলাম যে ভারতীয়রা তাদের ডিমান্ডকে পূরণ করার জন্য, তাদের চাহিদাকে পূরণ করার জন্য তারা বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে আন্দোলনগুলোকে পরিচালনা করেছিলেন। ঠিক আছে, এই বিক্ষিপ্ত আন্দোলন ব্রিটিশদের থামাতে কিন্তু খুব সমস্যা হচ্ছিল, কারণ এতে খুবই সমস্যা হয়ে থাকে, কারণ বারবার তাদেরকে ওই আন্দোলনগুলোকে বন্ধ করতে যেতে হতো, আবার ফিরে আসার পর তারা শুনতো ওইখানে আবার আন্দোলন ঘটছে, আবার সেখানে যেতে হতো। এরকম একটা সমস্যা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ব্রিটিশ সময়। তাই ব্রিটিশদের তরফ থেকে বলা হয়েছিল বা বুদ্ধি করা হয়েছিল যে এমন একটা অর্গানাইজেশন তৈরি করা হবে যার মূল লক্ষ্য হবে যে ভারতীয়রা কেন তাদের প্রতি ক্ষুব্ধ, কোন পলিসিগুলো তাদের ভালো লাগছে না, সেইগুলোকে তারা আন্দোলনের আকারে না দেখিয়ে তারা যদি সাদা কাগজে লিখে জমা দেয়, তাহলে ব্রিটিশরা সহজেই তাদের মনোভাব বুঝতে পারবে এবং সেইগুলোকে থামানোর চেষ্টা করবে। অর্থাৎ শান্তিপূর্ণভাবে বিক্ষোভটাকে এড়ানোর চেষ্টা করা হয়েছিল, যেটাকে আমরা ইতিহাসের ভাষায় বলে থাকি সেফটি ভালভ থিওরি। অর্থাৎ সেফটি ভালভের উপরে বেস করে প্রথম যে অর্গানাইজেশনটা তৈরি করার কথা বলা হয়েছিল তার নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। ঠিক আছে, এটাই যেটা তৈরি করার কথা হচ্ছে তার নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন, যেটা পরবর্তীকালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে পরিবর্তিত হয়েছিল। সেটা কত সালে তৈরি হয়েছিল? 1984 সালে তৈরি হয়েছিল। এবং ঠিক করা হয়েছিল যে হিউম পুনেতে প্রথম তার অধিবেশন রাখবেন, কিন্তু সেই সময় পুনেতে প্লেগ দেখা গেছিল, তাই অধিবেশনটা করা সম্ভবপর হয়নি। তাই 1885 সালে বোম্বেতে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের কিন্তু প্রথম অধিবেশন কিন্তু শুরু হয়েছিল। ঠিক আছে, তাই যে কোশ্চেনটা আমি 9 নম্বরে করলাম যে জাতীয় কংগ্রেসের অধিবেশন কত সালে শুরু হয়েছিল, তাহলে অ্যান্সার ঠিক হবে, সেটা হচ্ছে 1885 সালে। ঠিক আছে, 1886 সালটাও শুনে নাও। 1886 সালে দাদাভাই নওরোজি প্রেসিডেন্ট ছিলেন, এবং 1887 সালে বদরুদ্দিন তায়েবজি তিনি কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন। মাথায় রাখতে হবে বদরুদ্দিন তায়েবজি হলেন ফার্স্ট তোমার মুসলিম প্রেসিডেন্ট অফ আইএনসি, অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম কি? তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হচ্ছে বদরুদ্দিন তায়েবজি। ক্লিয়ার? নেক্সট 9 নম্বর কোশ্চেনে আমি চলে আসি। 9 নম্বর কোশ্চেন আমরা কি করেছি, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার বিভিন্ন জায়গায় এনটিপিসির জিকে কত নম্বর? আচ্ছা আচ্ছা, দেখো এইটা ডিপেন্ড করে হচ্ছে এবছরে যেমনভাবে কোশ্চেন করবে, তাতে 7টাও দিতে পারে, 8টাও দিতে পারে, 2টোও দিতে পারে, 5টাও দিতে পারে, এইভাবেও ডিপেন্ড করতে পারে। ঠিক আছে, তা জাতীয় কংগ্রেসের যে কোশ্চেনটা করেছিলাম, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়েছে? ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? অপশান দিচ্ছি 1925, 1929 সালে লাহোর অধিবেশন, 1925 সালে লাহোর অধিবেশন, 1931 সালের করাচি অধিবেশন, এবং কোনোটি নয়। ক্লিয়ার? তাহলে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজে গৃহীত হয়েছিল? 1 নম্বর অপশান হচ্ছে 1925 সালে লাহোর অধিবেশন, 2 নম্বর অপশান 1929 সালে লাহোর অধিবেশন, 3 নম্বর 1931 সালের করাচি অধিবেশন, আর 4 নম্বর হচ্ছে কোনোটি নয়। তোমরা অ্যান্সার দিতে পারো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ গৃহীত হয়েছিল? অপশান 1925, 1929, 1931 এবং কোনোটি নয়। ডিরেক্ট আমি অ্যান্সারটা দিয়ে দিই, কারণ আমাদের আরও কোশ্চেন আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হচ্ছে 1929 সালে লাহোর অধিবেশন। ভিবিআই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে 1929 সালে লাহোর অধিবেশনে, ঠিক আছে, জাতীয় কংগ্রেসে পূর্ণ স্বরাজ গৃহীত হয়েছিল। এই সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম জওহরলাল নেহেরু। অর্থাৎ 1929 সালে জাতীয় কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল যে 1929 সালে জাতীয় কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল যে তারা পূর্ণ স্বরাজের জন্য লড়বে, এবং 1930 সালের ওই সিদ্ধান্ত অনুসারে 1930 সালের তোমার 26শে জানুয়ারি তারা ভারতের প্রথম তিরঞ্জিত পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন করেছিলেন। তাই স্বাধীনতার পরে, অর্থাৎ 1947 সালের পর থেকে 1950 সালের আগে পর্যন্ত ওই 26শে জানুয়ারি দিনটাতেই পতাকা তুলে স্বাধীনতা দিবস উদযাপন করার প্রথা কিন্তু প্রচলিত ছিল। ঠিক আছে, তাই মাথায় রাখবে 1929 সালে কংগ্রেস চেয়েছিল সেটা হচ্ছে পূর্ণ স্বরাজ। ঠিক আছে, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, অ্যান্ড দে ডিসাইডেড দ্যাট ইন 1930 26 জানুয়ারি ফার্স্ট অবজার্ভড
ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্স ডে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের 1929 লাহোর সেশন। ক্লিয়ার? যারা এ অ্যান্সার দিলে তারা একটু ভুল অ্যান্সার দিয়ে ফেলেছো। তা জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়েছিল 1929 সালে লাহোর অধিবেশনে। নেক্সট 10 নম্বর কোশ্চেন আমরা চলে আসি। 10 নম্বর কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত কোনটি জাতীয় কংগ্রেসের গ্রাম্য অধিবেশন? নিম্নলিখিত কোনটি জাতীয় কংগ্রেসের গ্রাম্য অধিবেশন? অপশানে 1 নম্বর রয়েছে ফৈজপুর, অপশানে রয়েছে করাচি, অপশানে রয়েছে ত্রিপুরি, আর অপশানে রয়েছে হরিপুরি। ঠিক আছে, তোমরা আমাকে অ্যান্সার দিতে পারো। জাতীয় কংগ্রেসের কোনটা গ্রাম্য অধিবেশন? তার মধ্যে রয়েছে ফৈজপুর, রয়েছে করাচি, রয়েছে ত্রিপুরি এবং রয়েছে হরিপুরা। ঠিক আছে, কোশ্চেনটা কি আছে? নিম্নলিখিত কোনটি জাতীয় কংগ্রেসের গ্রাম্য অধিবেশন? নিম্নলিখিত কোনটি জাতীয় কংগ্রেসের গ্রাম্য অধিবেশন? অ্যান্সার তোমরা দিতে পারো। 1 নম্বরে আমি বলেছি ফৈজপুর, 2 নম্বরে বলেছি করাচি, 3 নম্বর হচ্ছে ত্রিপুরি, 4 নম্বর হচ্ছে হরিপুরা। ভেরি গুড, একজন অ্যান্সার দিয়ে দিয়েছে, তমাল একটা অ্যান্সার দিয়েছো। আর কেউ অ্যান্সার দিতে চাইলে দিতে পারো। জাতীয় কংগ্রেসের গ্রাম্য অধিবেশন কোনটা? ফৈজপুর, না করাচি, না ত্রিপুরি, না হরিপুরা? অ্যান্সার অবশ্যই ফৈজপুর হবে। অ্যান্সার অবশ্যই ফৈজপুর হবে। এবং আমরা জানি জাতীয় কংগ্রেসের ম্যাক্সিমাম সেশন, বেশিরভাগ সেশন বা প্রায় সবকটাই সেশন কিন্তু আমাদের শহর ভিত্তিক হয়েছিল। ঠিক আছে, একটাই মাত্র সেশনকে আমরা দেখতে পাই যে সেশনটা কিন্তু ফৈজপুরে কিন্তু হয়েছিল। ঠিক আছে, তাহলে ফৈজপুরের সেশন 1937-এ আমরা দেখতে পাচ্ছি ফৈজপুর সেশন হচ্ছে। ঠিক আছে, জওহরলাল নেহরু সেই সময় প্রেসিডেন্ট থাকছেন। ঠিক আছে, তাহলে ফৈজপুর সেশন জাতীয় কংগ্রেসের অনলি গ্রাম্য অধিবেশন। পরে কোশ্চেন নাম্বার 11, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। খুব সোজা কোশ্চেন, অ্যান্সার তোমরা আশা করি সবাই দিতে পারবো। যারা আমরা কম্পিটিটিভ লাইনে আছি, যারা পড়াশোনা করছি, তারা কিন্তু এই সোজা কোশ্চেনটা আমরা ইজিলি এক্ষুনি দিয়ে দিতে পারবো। কোশ্চেনটা কি করেছি? এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? নাম্বার 1 উইলিয়াম জোন্স, নাম্বার 2 ওয়ারেন হেস্টিংস, নাম্বার 3 চার্লস উইলকিন্স, আর নাম্বার 4 লর্ড কর্নওয়ালিস। কি কি দিলাম? 1 নম্বর দিলাম হচ্ছে উইলিয়াম জোন্স, 2 নম্বর দিলাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস, 3 নম্বর দিলাম চার্লস উইলকিন্স, 3 নম্বর দিলাম চার্লস উইলকিন্স, আর 4 নম্বর দিলাম লর্ড কর্নওয়ালিস। এদের মধ্যে এশিয়াটিক সোসাইটির ফাউন্ডারের নাম কি? উইলিয়াম জোন্স, ওয়ারেন হেস্টিংস, চার্লস উইলকিন্স আর লর্ড কর্নওয়ালিস। যারা যারা অ্যান্সারটা পাবে সবাই অ্যান্সারটা দিতে পারো। এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেছিলেন, যেটা 1784 এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে অ্যান্সারটা আমি ডিরেক্ট বলে দিই, এটা সোজা কোশ্চেন, এটা বলা উচিত ছিল। তা সেক্ষেত্রে জেনে নাও যারা জানো না, সেটা হচ্ছে এশিয়াটিক সোসাইটির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম হচ্ছে উইলিয়াম জোন্স। তাহলে উইলিয়াম জোন্স 1784-এ এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। এটার পুরো নাম এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। এশিয়াটিক সোসাইটি কেন তৈরি করা হয়েছিল? মাথায় রাখতে হবে, এশিয়াটিক সোসাইটি হলেন প্রথম অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন বা যেটি প্রাচীন জিনিসগুলোকে সংরক্ষণের কাজ করেছিল, সেটাই নাম হচ্ছে এশিয়াটিক সোসাইটি। সেই এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স তৈরি করেছিলেন। সেই সময় যিনি বাংলার গভর্নর জেনারেল ছিলেন তার নাম ছিলেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, ওয়ারেন হেস্টিংস। ক্লিয়ার? তাহলে ওয়ারেন হেস্টিংস সেই সময়কার ছিলেন। চার্লস উইলকিন্স সম্পর্কে একটু বলে দিই। চার্লস উইলকিন্স হচ্ছেন তেমনই একজন লোক যিনি প্রথম গীতাকে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন। হু ট্রান্সলেটেড গীতা ইন্টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ? এরকম যদি কোশ্চেন আমরা পাই তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু চার্লস উইলকিন্স। তাহলে চার্লস উইলকিন্স ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে বা ওয়ারেন হেস্টিংসের কথায় তিনি কিন্তু গীতাকে ইংলিশ ভার্সনে ট্রান্সলেট করেছেন। ক্লিয়ার? নেক্সট পরের কোশ্চেনে চলে আসি। শর্ত বিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? ইজিয়েস্ট কোশ্চেন, শর্ত বিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? এটার একটা ইংলিশে টার্ম রয়েছে যার নাম হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাপস। ডক্ট্রিন অফ ল্যাপস, হু ইন্ট্রোডিউস ডক্ট্রিন অফ ল্যাপস? এটাকে বাংলায় বলে থাকি শর্ত বিলোপ নীতি কে প্রবর্তন করেছেন। একেবারে ইজিয়েস্ট কোশ্চেন। তাহলে কী কী অপশানে দিয়েছি? 1 নম্বর ডালহৌসি দিয়েছি, 2 নম্বর হচ্ছে ওয়েলেসলি দিয়েছি, 3 নম্বর কর্নওয়ালিস দিয়েছি, 4 নম্বর পেন্টিং দিয়েছি। ডালহৌসি, ওয়েলেসলি, কর্নওয়ালিস, পেন্টিং। অ্যান্সারটা তোমরা দিয়ে দাও।
ডালহৌসি, ওয়েলেসলি, কর্নোওয়ালিস, বেন্টিং। তাহলে কোশ্চেনটা কি বললাম? সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ নীতিটা কি? সত্য বিলোপ নীতি হচ্ছে ব্রিটিশদের আগ্রাসন নীতির একটি উদাহরণ। অর্থাৎ ব্রিটিশরা আমরা জানি বিভিন্ন পদ্ধতি বিভিন্ন কৌশলের দ্বারা তারা কিন্তু বেশ কিছু ভারতীয় সাম্রাজ্যকে দখল করে বসেছিল বা দখল করছিল। তার মধ্যে একটির নাম হচ্ছে সত্য বিলোপ নীতি। ঠিক আছে? এই সত্য বিলোপ নীতি মূল কথাটাই হচ্ছে যদি কোনো রাজার বা রাজা অপুত্রক অবস্থায় মারা যান তাহলে সে তার মানে উত্তরাধিকারী হিসাবে কাউকে সে দত্তক হিসাবে কাউকে নিতে পারবে না বা দত্তক পুত্র হিসাবে কাউকে নিতে পারবে না, এবং সেই রাজ্যটি ব্রিটিশরা সরাসরি ক্যাপচার করে নেবে। অর্থাৎ যদি কোনো রাজা অপুত্রক অবস্থায় মারা যান তাহলে সে কোনো পুত্রকে দত্তক হিসাবে নিতে পারবে না, দত্তক নিলেও সে কিন্তু তার অধিকার ভাগ পাবে না, সরাসরি ব্রিটিশরা তার রাজ্যটাকে কিন্তু ক্যাপচার করবে। এই নীতিটাকে আমরা বলে থাকি সত্য বিলোপ নীতি, যেটা 1848, ঠিক আছে, সেই সময় তৈরি করা হয়েছিল বা চালু হয়েছিল। তাহলে কি হবে আমাদের অ্যান্সার? আমাদের অ্যান্সার কিন্তু হবে এ, মানে হচ্ছে লর্ড ডালহৌসি। ভেরি গুড, লর্ড ডালহৌসি কারেক্ট অ্যান্সার। তোমার ঠিক অ্যান্সার দিয়েছো। তাহলে সত্য বিলোপ নীতির প্রবর্তক হচ্ছেন লর্ড ডালহৌসি। ক্লিয়ার? তাহলে এটা কত সালে হয়েছিল? 1848-এ হয়েছিল। তিনি করেছিলেন সত্য বিলোপ নীতি, এবং প্রথম যে রাজ্যটাকে এই নীতির দ্বারা গ্রাস করা হয়েছিল সেই রাজ্যটির নাম হচ্ছে সাতারা। নেক্সট 13 নম্বর কোশ্চেনে চলে আসি। কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিবিআই ইম্পর্টেন্ট, বহুবার রেলেও ক্ষেত্রেও কিন্তু বহুবার কোশ্চেনটা এসছে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেছিলেন? অপশানে নাম্বার 1 হচ্ছে লর্ড লিটন, নেক্সট হচ্ছে লর্ড রিপন, লর্ড ক্যানিং আর লর্ড কার্জন। আনসার কি হবে বলো? লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড ক্যানিং, লর্ড কার্জন। কোশ্চেনটা কি? কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিলেন? কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিলেন? প্রথমে হচ্ছে লর্ড লিটন, নেক্সট হচ্ছে লর্ড রিপন, লর্ড ক্যানিং, লর্ড কার্জন। তোমার বোধহয় অ্যান্সারটা দিয়েছো। তাহলে অ্যান্সারটা কিন্তু ঠিক হবে যে যদি এ আমরা দেখি, লর্ড রিপন। ভেরি গুড, লর্ড রিপন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিল। ঠিক আছে, 1878 ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করা হয়েছিল। ঠিক আছে, তাহলে লর্ড লিটন ভারতের ইতিহাসে আনপপুলার ভাইসরয় নামে পরিচিত, কারণ তিনি তার শাসনকালে কোনো ভালো কাজ করেননি। ঠিক আছে, তাই জন্য তাকে আনপপুলার ভাইসরয় বলা হয়ে থাকে। ঠিক আছে, তিনি আর্মস অ্যাক্ট চালু করেছিলেন এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিলেন। তা ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা কী ছিল? বলা হচ্ছে যদি কোনো পেপার ব্রিটিশ বিরোধী কোনো কার্যাবলী ছাড়ায় তাহলে সেই পেপারটাকে ব্যান করে দেওয়া হবে। অর্থাৎ পেপারের স্বাধীনতাকে হস্তক্ষেপ করেছিলেন কিন্তু লর্ড রিপন। ঠিক আছে, অর্থাৎ যদি কোনো পেপার ব্রিটিশ বিরোধী কোনো কার্যাবলী ছাপায় তাহলে সেই পেপারটাকে বন্ধ করার সঙ্গে সঙ্গে যিনি সম্পাদক তাকেও কিন্তু অনির্দিষ্টকালের জন্য ব্রিটিশরা কিন্তু জেলে আটক রাখতে পারে। এই যে সংবাদপত্রের স্বাধীনতা বা কণ্ঠরোধের প্রচেষ্টা, সেটাকেই আমরা বলে থাকি কিন্তু তোমার ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যিনি চালু করেছিলেন তার নাম যদি আমরা বলি তাহলে তার নাম হচ্ছে লর্ড লিটন। রিপন দিয়েছো, তাহলে অ্যান্সারটা ভুল করেছো, লিটন। এবং যিনি বন্ধ করেছিলেন তার নাম হচ্ছে লর্ড রিপন। ঠিক আছে, তাহলে লর্ড রিপন হচ্ছে বন্ধ করেছিলেন আর লর্ড লিটন চালু করেছেন, অর্থাৎ অ্যান্সারটা কিন্তু এ হবে। ঠিক আছে, লর্ড রিপন বন্ধ করেছিলেন 1882-তে, 1882 সালে বন্ধ করেছিলেন তিনি, আর লর্ড লিটন, ঠিক আছে, চালু করেছিলেন। নেক্সট পরেরটা, এই কোশ্চেনটা কিন্তু খুব ভুল হয় এই লর্ড রিপন আর লিটনের মধ্যে। ঠিক আছে, রিপনের এটা মনে রাখার একটা ভালো প্রসেস আছে, সেটা হচ্ছে কি না, রিপনের আর রয়েছে, আর মানে কি রাইট, মানে তিনি ভালো কাজ করেছেন, ভালো কাজ করতেন, তাই আর থেকে আমরা রাইট কথাটা মাথায় রাখতে পারি। তাহলে আমরা কিন্তু তার ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যেহেতু খারাপ কাজ, তাহলে সেক্ষেত্রে তিনি এটা চালু করতে পারেন না, তাই আর থেকে রাইট, তাই তিনি বন্ধ করছেন। আর উল্টো যেটা থাকছে, যে রং করছে তার মানে হচ্ছে লিটন, তাহলে তিনি এটা চালু করছেন। এইভাবে জিনিসটাকে মাথায় রাখলে ইজিয়েস্ট তোমার মাথায় রাখতে পারে। 14 নম্বর কোশ্চেন যেটা আমরা বলতে চলেছি সেটা হচ্ছে কত সালে ভারতে প্রথম রেলপথ চালু করা হয়েছিল? একদম ইজিয়েস্ট কোশ্চেন, বহুবার বিভিন্ন পরীক্ষায় কোশ্চেনটা কিন্তু রিপিট হয়েছে, ভালোবার রিপিট হয়েছে। ঠিক আছে, তাহলে কত সালে ভারতে প্রথম রেলপথ চালু হয়েছিল? অপশান 1 নম্বরে দিয়ে দেওয়া হয়েছে 1853, 1853। ঠিক আছে, সেকেন্ড অপশানে দেওয়া আছে 54, থার্ড অপশানে দেওয়া হয়েছে 55, আর লাস্ট অপশানে দেওয়া হচ্ছে 56।
ঠিক আছে, কত সালে ভারতের রেলপথ চালু করা হয়েছিল? 53, 54, 55, 56। 53, 54, 55, 56। কত সালে ভারতের রেলপথ চালু করা হয়েছিল? অ্যান্সার সবাই পারবে। কত সালে ভারতের রেলপথ নির্মাণ করা হয়েছিল বা চালু করা হয়েছিল? 1853, 1854, 1855, 1856। 1853, 54, 55, 56। আমি অ্যান্সারটা দিয়ে দিই। এটার অ্যান্সারটা কিন্তু নাম্বার এ হবে, অর্থাৎ 1853 সালের 16ই এপ্রিল ভারতে কিন্তু প্রথম রেলপথ চালু হয়েছিল বোম্বে থেকে থানে পর্যন্ত। তাহলে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ। তো আমার অ্যান্সারটা একটু গণ্ডগোল হয়ে গেল। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে 1853 সালে হচ্ছে। 1853 সালে ভারতে প্রথম রেলপথ চালু হয়েছিল বোম্বে থেকে থানের মধ্যে। ঠিক আছে, তা কার সময়? সেই সময় ব্রিটিশ কে ছিলেন বা সেই সময় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যিনি ছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে লর্ড ডালহৌসি। অর্থাৎ লর্ড ডালহৌসির সময় 1853 সালে ভারতে প্রথম রেলপথ কিন্তু নির্মাণ করা হয়েছিল। ঠিক আছে, 34 কিলোমিটার রেল চলতো এবং সেই রেলটাকে চালানোর জন্য দরকার হতো 3টে ইঞ্জিন। অর্থাৎ 3টে ইঞ্জিন পুরো রেলটাকে বা পুরো ট্রেনটাকে টেনে নিয়ে যেত। ঠিক আছে, সেটা কি কি আছে? একটার নাম হচ্ছে তোমার সিন্ধ, একটার নাম হচ্ছে সুলতান, আরেকটার নাম হচ্ছে সাহেব। সিন্ধ, সুলতান, সাহেব, এই 3টে ইঞ্জিনের আলাদা আলাদা ইঞ্জিন যারা এই পুরো রেলপথটাকে কিন্তু ক্যারি করে নিয়ে যেত বা চালিয়ে নিয়ে যেত। ঠিক আছে, তাই 1853। দেখো 1854 থেকেও একটা আমাদের কোশ্চেন আসে, সেই কি 1854 সাল থেকেও আমি বলে দিই, সেটা হচ্ছে উডের ডেসপ্যাচ। উডের ডেসপ্যাচ কবে হয়েছিল? তাহলে বললে আমাদের কি বলবো? সেটা হচ্ছে 1854 সালে। উড একজন শিক্ষা বিশেষজ্ঞ, তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতীয়দের পাশ্চাত্য শিক্ষা যাতে আরও বিস্তৃত হয় তাই উড কি বললেন? ভারতবর্ষে ইমিডিয়েট বিশ্ববিদ্যালয় তৈরি করা হোক। তাই উডের রেকমেন্ড ওয়াইজই কিন্তু ভারতবর্ষে কিন্তু 3টে বিশ্ববিদ্যালয় সুপারিশ করা হয়েছিল। একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে বোম্বে, আর একটা হচ্ছে মাদ্রাস। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো। তা সেই ক্ষেত্রে যদি বলা হয় কার সময় বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল, তাহলে কিন্তু অ্যান্সারটা হবে লর্ড ক্যানিংয়ের সময়। ভালো করে মাথায় রাখবে। কিন্তু যদি বলে কার রেকমেন্ড ওয়াইজ হয়েছিল, তাহলে উডের সময়, কারণ উড এসেছিল কিন্তু ডালহৌসির সময়, আর ক্যানিংয়ের সময় 1857 সালে বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করা হয়েছিল। তাহলে কার রেকমেন্ড ওয়াইজ হয়েছিল? উডের ডেসপ্যাচ অনুসারে। এই জন্য উডের ডেসপ্যাচকে বলা হয়ে থাকে ম্যাগনা কার্টা অফ এডুকেশন। তাহলে কোশ্চেন দেওয়া যেতে পারে যে কাকে আমরা ম্যাগনা কার্টা অফ এডুকেশন বলতে পারি? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা উডের ডেসপ্যাচ বলতে পারি। ম্যাগনা কার্টা মানে কি? ম্যাগনা কার্টা মানে হচ্ছে চেঞ্জেস, রিফর্মস। ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট 1855 সাল। 1855 সালে যেটা আমরা দেখতে পাই সেটা কিন্তু সাঁওতাল বিদ্রোহ দেখতে পাই। 1855 সালে সিধু এবং কানহুর নেতৃত্বে আমরা একটা সাঁওতাল বিদ্রোহ আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু সবকটাই, অর্থাৎ এই যে 1853, 54, 55, 56 যে কটা আমি সালের অপশান দিয়েছি, সবকটা সালের সময় কিন্তু একজনই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন। তার নাম হচ্ছে কি? তার নাম ছিল ডালহৌসি। তাহলে এই ঘটনাগুলো সবকটা ডালহৌসির সময় ঘটেছে, মাথায় রাখবে। আর 1856 সাল থেকে কি কোশ্চেন থাকতে পারে না? 1856 সাল থেকে যে কোশ্চেনটা আমাদের থাকে সেটা হচ্ছে কি? উইডো রিম্যারেজ। ঠিক আছে, বিধবা বিবাহ আইন। তাহলে বিধবা বিবাহ আইন যিনি প্রবর্তন করেছিলেন, এই জায়গাটা কিন্তু খুব কনফিউশনাল। অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু আমরা ভুল করি, সোজা কোশ্চেন দেখি তো অ্যান্সারটা ভুল করে ফেলি। তাহলে মাথায় রাখবে যে বিধবা বিবাহ আইন যিনি প্রবর্তন করেছিলেন, প্রবর্তক মানে কি? ইন্ট্রোডিউস করেছিলেন, তাহলে তার নাম হচ্ছে ডালহৌসি। কিন্তু যিনি পাস করেছিলেন, পাস করা মানে কি? মানে পাস হয়ে গেছে, চালু হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে তার নাম কিন্তু আর ডালহৌসি হবে না। তাহলে উইডো রিম্যারেজ অ্যাক্ট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, এই কথাটা যদি আমরা বলি তাহলে অ্যান্সারটা কিন্তু হবে আমাদের ডালহৌসি। কিন্তু পাস্ট বাই যদি আমাদের কোশ্চেনটা আসে তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হবে লর্ড ক্যানিং। কারণ সাল দুটো একই, খালি ডেট দুটো আলাদা, মাথায় রাখতে হবে। তাহলে চালু করেছিলেন যিনি, তাহলে তার নাম হচ্ছে লর্ড ক্যানিং। কত সালে? 1856 সালে 26শে জুলাই তিনি কিন্তু প্রথম উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস করে দিলেন। আর ইন্ট্রোডিউসার যদি আমরা বলি তাহলে কিন্তু আমরা অবশ্যই ডালহৌসিকে বলবো। বি কেয়ারফুল, মাথা যেন থাকে। তাহলে লর্ড ডালহৌসি ইন্ট্রোডিউস করলেন উইডো রিম্যারেজ অ্যাক্ট আর পাস করলেন লর্ড ক্যানিং। তাহলে 4টে অপশানে যা যা ছিল আমি বলে দিলাম। লাস্ট কোশ্চেন যেটা আমরা বলবো সেটা 15 নম্বর কোশ্চেন। বলা হয়েছে প্রাচীন সৌধ সংরক্ষণ আইন কে চালু করেছিলেন? প্রাচীন সৌধ সংরক্ষণ আইন কে চালু করেছিলেন? এটাকে ইংরেজিতে আমরা কি বলে থাকি? এনসিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট। এনসিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট, এটাকে আমরা বাংলায় বলে থাকি প্রাচীন সৌধ সংরক্ষণ আইন কে চালু করেছিলেন? অপশানে কি আছে? 1 নম্বর হচ্ছে লর্ড ক্যানিং, 2 নম্বর হচ্ছে লর্ড কার্জন, 3 নম্বর হচ্ছে লর্ড হার্ডিং সেকেন্ড, আর 4 নম্বর হচ্ছে লর্ড চেমসফোর্ড। তোমরা যদি অ্যান্সারটা জানো অবশ্যই অ্যান্সারটা দিয়ে দাও। প্রথমটা হচ্ছে লর্ড ক্যানিং,
সেকেন্ডটা হচ্ছে লর্ড কার্জন, থার্ড যদি আমরা বলি তাহলে হচ্ছে লর্ড হার্ডিঞ্জ সেকেন্ড, আর 4 নম্বরটা হচ্ছে লর্ড চেমসফোর্ড। কে প্রাচীন সৌধ সংরক্ষণ আইন প্রবর্তন করেছিলেন? কে প্রাচীন সৌধ সংরক্ষণ আইন প্রবর্তন করেছিলেন? অপশান নাম্বার 1 লর্ড ক্যানিং, অপশান নাম্বার 2 লর্ড কার্জন, অপশান নাম্বার 3 লর্ড সেকেন্ড হার্ডিঞ্জ, আর অপশান নাম্বার 4 হচ্ছে লর্ড চেমসফোর্ড। অ্যান্সার তোমরা দিতে পারো। প্রাচীন সৌধ সংরক্ষণ আইন, এটাই আমাদের রেলের আজকে আমার হিস্ট্রির লাস্ট কোশ্চেন। ঠিক আছে, প্রাচীন সৌধ সংরক্ষণ আইন কে প্রবর্তন করেছিলেন? 1 নম্বর হচ্ছে লর্ড ক্যানিং, লর্ড কার্জন, লর্ড হার্ডিঞ্জ সেকেন্ড এবং হচ্ছে লর্ড চেমসফোর্ড। তোমরা আমাকে অ্যান্সারটা দিতে পারো। তা আমি অ্যান্সারটা বলে দিই। প্রাচীন সৌধ সংরক্ষণ আইন এটা চালু করা অপশান, তমাল অপশান দিয়েছে হচ্ছে সি, মানে লর্ড হার্ডিঞ্জ সেকেন্ড। না, অ্যান্সারটা একটুখানি গন্ডগোল হয়ে গেল, অ্যান্সারটা একটু ভুল হলো। তা আমি একটুখানি বলে দিই, এনসিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট বা প্রাচীন সৌধ সংরক্ষণ আইন এটা চালু করা হয়েছিল 1904, 1904 সালে। অর্থাৎ এই যে ভারতবর্ষ থেকে প্রাচীন সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে সেইগুলোকে রক্ষণাবেক্ষণ কে করবে, বা রক্ষণাবেক্ষণ করতেই হবে, কিভাবে করতে হবে তার কিছু নিয়মাবলী থাকতে হবে। সেই সমস্ত নিয়মাবলী কিন্তু এই আইনটার মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে কে প্রবর্তন করেছিলেন? তাহলে সেক্ষেত্রে 1904, মানে সেটা কি 1905-এ আমরা লর্ড কার্জনকে দেখতে পাচ্ছি বঙ্গভঙ্গের সময়, তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু লর্ড কার্জন হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে প্রাচীন সৌধ সংরক্ষণ আইন কে প্রবর্তন করেছিলেন বললে আমরা বলবো হচ্ছে লর্ড কার্জন। এর সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা কোশ্চেনে তুমি মাথায় রাখতে পারো, সেই কোশ্চেনটা কি না, তোমার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ঠিক আছে, আগে তো এটা তৈরি হতে হবে, তারপর তো প্রাচীন জিনিস সংরক্ষণ হবে। তাহলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1861 থেকে 62 সালে। কে প্রতিষ্ঠা করেছিলেন? আলেকজান্ডার কানিংহাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যখন প্রতিষ্ঠিত হলো তখন তার কার্যাবলী কী হবে বা প্রাচীন জিনিসগুলোকে কীভাবে রক্ষণাবেক্ষণ করা হবে তার উপরে বেস করে কিন্তু এই প্রাচীন সৌধ সংরক্ষণ আইনটি প্রবর্তিত হয়েছিল। ঠিক আছে, মাথায় থাকবে। তাহলে ইন 1861-62 আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড বাই আলেকজান্ডার কানিংহাম। Then in 1904 Ancient Monument Preservation Act was passed by Lord Curzon. ক্লিয়ার, বোঝা গেল? তাহলে লর্ড হার্ডিঞ্জ সেকেন্ড কেন হলো না? দেখো, লর্ড হার্ডিঞ্জ সেকেন্ড থেকে আরেকটা ভালো কোশ্চেন রয়েছে, সেটা কি না, লর্ড হার্ডিঞ্জ সেকেন্ডের সময় কিন্তু ভারতের ক্যাপিটাল ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ 1911 সালে আমরা জানি যে ভারতের রাজধানী কলকাতা থেকে কিন্তু দিল্লি প্রভিন্সেসে স্থানান্তরিত করা হয়েছিল, এবং যিনি করেছিলেন তার নাম ছিল হচ্ছে লর্ড হার্ডিঞ্জ সেকেন্ড। ক্লিয়ার, মাথায় থাকবে। 1911 সাল কিন্তু আরও একটা ঠিক আছে, তোমার কনফিউশন ছিলে, ঠিক আছে, আমি তাই প্রত্যেকটা সম্পর্কে আলোচনা করে দিচ্ছি আমি। এবং 1911 সাল থেকে আরেকটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন হয় যে জাতীয় কংগ্রেসের 1911 সালের অধিবেশনে কিন্তু প্রথম জনগণ মন গাওয়া হয়েছিল। 1911 সালে কিন্তু আবার বঙ্গভঙ্গকে বন্ধ করা হয়েছিল। অর্থাৎ 1911 সাল আমাদের ভিবিআই ইম্পর্টেন্ট, এই 1911 সাল লর্ড হার্ডিঞ্জের মধ্যে আমরা আলোচনা করলাম। লর্ড ক্যানিং থেকেও অনেক কিছু ইম্পর্টেন্ট রয়েছে, যেমন কি লর্ড ক্যানিংয়ের সময় আমরা দেখতে পাচ্ছি কি সত্য বিলোপ নীতি বন্ধ হচ্ছে। লর্ড ক্যানিংয়ের সময় প্রথম ইনকাম ট্যাক্স চালু করা হচ্ছে। লর্ড ক্যানিংয়ের সময় আমরা কি বলে 3টে বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। একাধিক ঘটনা কিন্তু আমরা সেই সময় দেখতে পাচ্ছি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের 15টা কোশ্চেন। দেখো, আমাদের মধ্যে আজকে অনেকেই কোশ্চেনের অ্যান্সার দিয়েছো, তমাল সহ সমস্ত সবাই অ্যান্সার দিয়েছো। তোমরা কিন্তু পড়াশোনা করো বা পড়াশোনা করছো, কিন্তু যে জিনিসটার প্রবলেম হচ্ছে সেটা কি, প্রপার ওয়েটা হয়তো একটু অসুবিধা হচ্ছে। তোমরা মুখস্থর মতো পড়ছো, ফলে মুখস্থ আমরা যখনই করব তখনই কিন্তু আমাদের মধ্যে একটা ভুলে যাওয়ার প্রবণতা থাকবে। কারণ এই কোশ্চেন অ্যান্সার কিন্তু আমরা হুবহু মুখস্থ করে মনে রাখতে পারি না, কারণ 10টা কোশ্চেন পড়ার পর আবার যখন আমরা 1 নম্বর কোশ্চেনে যাব তখন কিন্তু আমরা সেই জায়গাটা ভুলে যাই। তাই আমাদের পড়তে হবে কি, একদম সালের নিয়ম দেখে পড়তে হবে, এবং একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনা রিলেট করে পড়তে হবে। অর্থাৎ যখন আমি ঘটনাগুলো পড়ছি সেই ঘটনাগুলো পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট সেইভাবে গুছিয়ে আমাদের পড়তে হবে। এই জন্য তোমাদের দরকার যেটা, সেটা হচ্ছে সম্পূর্ণ গাইডেন্স দরকার হয়। অর্থাৎ দেখো, ট্রেন তো রাস্তাতেও চলতে পারতো, কিন্তু ট্রেনকে চালানো সম্ভব নয় কেন? ট্র্যাকের উপরে কেন ট্রেন চলে? ট্রাম তো ট্র্যাক ছাড়াও চলতে পারতো, কারণ একমাত্র ট্র্যাকের উপরে চললেই তার কিন্তু স্পিড হয়। তেমনি আমাদের কম্পিটিটিভ ফিল্ডেও বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু তুমি 1000টা বই পড়লেও প্রত্যেকটা বইতে অনেক ইনফরমেশান থাকে,
কিন্তু কোন ইনফরমেশনগুলো তোমরা পড়বে সেটা কিন্তু তোমাদের কনফিউজ করেই দেয়। তাই মাথায় রাখতে হবে সঠিক ট্র্যাক তোমাকে সঠিক গন্তব্যস্থলে কিন্তু পৌঁছাতে পারে। তাই এখনও যারা যারা অ্যাচিভার সিটিতে ভর্তি হওনি, ঠিক আছে, তারা অবশ্যই সেখানে এনরোল করো এবং কমপ্লিটলি পুরো কোর্সটাকে কমপ্লিট করো। অর্থাৎ তাহলেই দেখবে এই যে সামান্য ভুল হওয়ার যে কোশ্চেন, এই যে সামান্য যে আমরা ভুল করছি কোশ্চেনগুলো, সেই জায়গাটা কিন্তু অনেকটাই সলিউশনের পথে কিন্তু চলে আসবে। ক্লিয়ার? তাই আবার বলছি, আমাদের অলরেডি ব্যাচ স্টার্ট হয়ে গেছে, নতুন ব্যাচে এনরোলমেন্ট চলছে। যদি তোমরা কেউ তার মধ্যে ইন্টারেস্ট হও, সরকারি চাকরি যদি তাদের মেন এইমস হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আমাদের অ্যাডমিনের সঙ্গে কথা বলো, সেইখানে কিন্তু তোমরা অ্যাডমিশন হয়ে যাও। তাহলে ধারাবাহিকভাবে যখন ক্লাসগুলো পাবে তখন তোমাদের এই রকম কোশ্চেনগুলো বা এর থেকেও ডেপলি যখন আমরা আলোচনা করে দেবো, তাহলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু অনেক কোশ্চেনগুলো পেতে বা সঠিক অ্যান্সার দিতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে? তা আজকে এইটুক পর্যন্ত, আর কথা বাড়াবো না। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আবার খুব শিগগিরই আমি হিস্ট্রি ক্লাস নিয়ে লাইভে থাকবো। ঠিক আছে? ওকে, গুড বাই।